গতকালকে রাত ঠিক ৯টার দিকে নেগেভ মরুভূমির নিস্তব্ধতা ভেঙে গেল। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত দিমোনা শহরের বাসিন্দারা অনুভব করলেন মাটির নিচে একটা অদ্ভুত কম্পন। কেউ কেউ ভাবলেন হয়তো স্বাভাবিক ভূমিকম্প, কিন্তু যারাই অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা জানেন এই মরুভূমিতে ভূমিকম্প হওয়াটা প্রায় অসম্ভব। তাহলে সেই রাতে আসলে কি ঘটেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ৭০ বছর আগের ইতিহাসে, যেখানে লুকিয়ে আছে ইসরায়েলের সবচেয়ে গোপন এবং সংবেদনশীল একটি অধ্যায়। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষক কেন্দ্রগুলো থেকে যখন তথ্য আসতে শুরু করলো, তখন সামরিক বিশ্লেষকদের চোখ কপালে উঠল। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4.2। এটা শুনে মনে হতে পারে খুব বেশি কিছু না, কিন্তু আসল সত্য লুকিয়ে আছে অন্য জায়গায়। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 5 কিলোমিটার গভীরে, আর এখানে লুকিয়ে আছে পুরো রহস্যের চাবিকাঠি। স্বাভাবিক প্রাকৃতিক ভূমিকম্পগুলো সাধারণ ভূপৃষ্ঠের 10 কিলোমিটার বা তার বেশি গভীরতা থেকে উৎপন্ন হয়। এত অগভীর স্থানে প্রাকৃতিক ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাহলে এই কম্পন কোথা থেকে এলো? এপিসেন্টার বা কম্পনের কেন্দ্রবিন্দু ছিল দিমোনা শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। আর এই 10 কিলোমিটার দূরত্বে কি আছে জানেন? সেখানে অবস্থিত শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যাকে সাধারণভাবে দিমোনা রিয়েক্টর বলে ডাকা হয়। এটা ইসরায়েলের সবচেয়ে গোপনীয় এবং সংবেদনশীল সামরিক বৈজ্ঞানিক স্থাপনা। এখানে উৎপাদন হয় ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান প্লুটোনিয়াম। এই তথ্যগুলো একসাথে যোগ করলে যে চিত্র বেরিয়ে আসে সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং একই সাথে রোমাঞ্চকর। সামরিক বিশেষজ্ঞরা এখন প্রায় নিশ্চিত যে গতকালকে রাতে নেগেভ মরুভূমিতে যা ঘটেছে সেটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, সেটা ছিল একটি পরিকল্পিত পারমাণবিক পরীক্ষা। দীর্ঘদিন পর ইসরায়েল তাদের পারমাণবিক সক্ষমতা যাচাই করল এবং একই সাথে বিশ্বকে একটি বার্তা দিল। কিন্তু এই বার্তা কাদের উদ্দেশ্যে? সেই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের বুঝতে হবে বর্তমান মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক সমীকরণ। দিমোনা রিয়েক্টরের ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে প্রায় 7 দশক আগে। 1958 সালের শেষের দিকে অথবা 1959 সালের শুরুর দিকে স্থাপনার নির্মাণ কাজ শুরু হয়। তখন সদ্য স্বাধীন ইসরায়েল রাষ্ট্র চারপাশে শত্রু দেশ দ্বারা পরিবেষ্টিত। আরব বিশ্ব তখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য উদ্গ্রীব। এই পরিস্থিতিতে ইসরায়েলের নেতৃত্ব বুঝতে পেরেছিল যে তাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রচলিত সামরিক শক্তি যথেষ্ট নয়। তাদের দরকার এমন কিছু শত্রু যা শত্রুদের চিরতরে ভয় দেখাতে পারবে। সেই চিন্তা থেকে শুরু হয় ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি। ফ্রান্স সে সময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল। একটা অত্যন্ত গোপন চুক্তির মাধ্যমে ফ্রান্স ইসরায়েলকে পারমাণবিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ সহায়তা দিতে রাজি হয়। নেগেভ মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে নির্মাণ কাজ শুরু হয়। দিমোনা শহর থেকে 13 কিলোমিটার দক্ষিণ পূর্বে বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠে স্থাপনা। বাইরের বিশ্বের কাছে বলা হয় এটা একটা টেক্সটাইল কারখানা, কেউ কেউ বলেন এটা একটা কৃষি গবেষণা কেন্দ্র, কিন্তু ভেতরে ভেতরে এড়িয়ে চলে একটা মহাপরিকল্পনা। 1962 সাল থেকে 1964 সালের মধ্যে রিয়েক্টর ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে। সহজ ভাষায় বলতে গেলে রিয়েক্টর সম্পূর্ণভাবে কার্যকর হয়ে যায়। একটি হেভি ওয়েটার মডারেট প্লুটোনিয়াম উৎপাদন রিয়েক্টর সেখানে সক্রিয় হয়। 1965 সাল নাগাদ ইসরায়েল তাদের প্রথম প্লুটোনিয়াম উৎপাদন করে। এর মানে হলো ইসরায়েল এখন পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে 1967 সালে আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের যে 6 দিনের যুদ্ধ হয়েছিল তার আগেই ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গেছে। অর্থাৎ সেই যুদ্ধে ইসরায়েলের হাতে ছিল একটা চরম অস্ত্র যা তারা ব্যবহার করতে যদি পরিস্থিতি চরম খারাপ হয় তাহলেই পারবে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক সক্ষমতার কথা স্বীকার করেনি। তারা কখনো বলেনি যে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আবার তারা কখনো অস্বীকারও করেনি। এই কৌশলকে বলা হয় এম্বিগুইটি বা দ্বিমুখী নীতি। ইসরায়েল বলে আসছে তারা মধ্যপ্রাচ্যে প্রথম পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে না, কিন্তু তারা কখনো বলেনি যে তাদের কাছে এই অস্ত্র নেই। এই চতুর কূটনৈতিক ভাষা দশকের পর দশক ধরে বিশ্বকে বিভ্রান্ত করে রেখেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA, যে সংস্থা সারা বিশ্বের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করে, তারা গত 70 বছরে একবারও দিমোনা স্থাপনা পরিদর্শন করেনি। এটা চিন্তা করুন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব তোলপাড় হয়ে যায়। IAEA পরিদর্শক দল সেখানে বারবার যায়। নিষেধাজ্ঞা আরোপ করা হয়, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সম্পূর্ণ নীরবতা। কেউ প্রশ্ন করে না, কেউ পরিদর্শন করতে চায় না। এই দ্বৈতনীতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটা জলজান্ত বিষয়। 2008 সালে স্থাপনার নাম পরিবর্তন করে শিমন পেরেসের নামে রাখা হয়। শিমন পেরেস ছিলেন ইসরায়েলের প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তিনি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির অন্যতম স্থপতি ছিলেন। তাদের নামে স্থাপনা নামকরণ করা হলেও ভেতরে কি হচ্ছে সেটা এখনও বিশ্বের কাছে রহস্যময়। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট অনুসারে ইসরায়েলের কাছে এখন 100 থেকে 120টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে। কিছু আছে যেগুলো ব্যালিস্টিক মিসাইলে বহন করা যায়,
কিছু আছে যেগুলো বুদ্ধিমান যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়, আবার কিছু আছে যেগুলো সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইসরায়েলের জেরিকো ব্যালিস্টিক মিসাইল সিরিজ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এছাড়াও জার্মানি থেকে কেনা ডলফিন শ্রেণীর সাবমেরিনগুলো পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বলে ধারণ করা হয়। এখন প্রশ্ন হলো, এতদিন যে ইসরায়েলি তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে চুপচাপ ছিল, তারা হঠাৎ কেনই পরীক্ষা করলো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বর্তমানের মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক এখন চরম খারাপ অবস্থায়। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত রয়েছে। ইরান ইসরায়েলে মিসাইল হামলা করেছে, ইসরায়েলের পাল্টা জবাব দিয়েছে। এই উত্তেজনার মধ্যে ইসরায়েল একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে। ইরানের গোয়েন্দা সংস্থা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে একটা হিসাব করেছে। যদি ইরান ইসরায়েলে পূর্ণমাত্রায় হামলা করে, তাহলে প্রথম দফায় তারা 1000 থেকে 1200 মিসাইল নিক্ষেপ করতে পারবে। এত বিপুল সংখ্যক মিসাইল একসাথে আসলে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সব আটকাতে পারবে না। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী মিসাইলগুলো প্রায় 30% ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এর মানে হলো, প্রথম হামলাতে ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে যাবে। এই পরিস্থিতিতে ইসরায়েলের কাছে পাল্টা জবাব দেওয়ার সীমিত উপায় থাকবে। তাদের প্রচলিত সামরিক শক্তি যদি প্রথম আঘাতেই ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা নির্ভর করতে বাধ্য হবে তাদের পরম অস্ত্রের উপরে। এখানে আসে পারমাণবিক বিকল্পের প্রশ্ন। ইসরায়েল এই পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ইরানকে জানাতে চাইছে যে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ পর্যন্ত যেতে আসলেই প্রস্তুত। পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও আমরা পিছপা হব না। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। ইসরায়েল যেহেতু আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক সক্ষমতা স্বীকার করেনি, সেহেতু তারা সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিতে পারে না। পাকিস্তান বা ভারতের মতো দেশ যারা স্বীকৃত পারমাণবিক শক্তি, তারা চাইলে সরাসরি বলতে পারে যে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। কিন্তু ইসরায়েল এই কথা বলতে পারবে না, কারণ তাহলে তাদের স্বীকার করতে হবে যে তাদের কাছে অস্ত্র আছে, আর সে স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের একটা অলিখিত চুক্তি ভেঙে যাবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটা অলিখিত সমঝোতা আছে। ইসরায়েল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেবে না। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই বিষয়ে কোনো প্রেশার দেবে না, পারমাণবিক অপপ্রসার চুক্তিতে স্বাক্ষর করতে বলবে না। এই সমঝোতার কারণে ইসরায়েল দশকের পর দশক ধরে এই দ্বিমুখী নীতি অনুসরণ করে আসছে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। ইরানের সঙ্গে সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলকে আসলে কোনো না কোনোভাবে তাদের পারমাণবিক শক্তির ইঙ্গিত দিতে হচ্ছে। সরাসরি বলতে পারছে না বলে তারা বেছে নিয়েছে পরোক্ষ পথ। এই পারমাণবিক পরীক্ষা সেই পরোক্ষ বার্তা। যারা বোঝার তারা বুঝে গেছে। ইরানের নেতৃত্ব নিশ্চয়ই এই ভূমিকম্পের তথ্য দেখে বুঝে গেছে এটা কি। তাদের কাছেও ভূমিকম্প পর্যবেক্ষণ ক্ষমতা আছে। তারা জানে প্রাকৃতিক ভূমিকম্প এত অগভীর স্থানে হয় না। এই পারমাণবিক পরীক্ষার আরেকটা উদ্দেশ্য থাকতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। সেটা হলো ইরানকে উস্কানি দেওয়া। ইসরায়েল হয়তো চাইছে ইরান প্রকাশ্যে ঘোষণা করুক যে তাদের কাছেও পারমাণবিক অস্ত্র আছে, বা তারা পারমাণবিক অস্ত্র সত্যি তৈরি করছে। যদি ইরান এই ঘোষণা দেয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানকে আক্রমণ করার একটা বৈধ কারণ তৈরি হয়ে যাবে। যুক্তরাষ্ট্র যারা এতদিন ইরানের সরাসরি সামরিক হামলা করতে দ্বিধাগ্রস্ত ছিল, তারা তখন আর পিছিয়ে থাকবে না। একটা পারমাণবিক অস্ত্রধারী ইরান তাদের কাছে গ্রহণযোগ্য নয়। সেই পরিস্থিতি ইসরায়েলকে আর যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করতে হবে না। যুক্তরাষ্ট্র নিজে থেকেই ইরানে তখন হামলা করবে।